স্যার আমার আর কি বলছিলাম কি যে বিসমিল্লাহির রহমানির রহিম। 6টা আরম্ভ। আজকে হচ্ছে 23শে জুন 2025 এবং আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি এমসিকিউ ব্যাচ 2026-এর 21তম ক্লাস, ফৌজদারি কার্যবিধির 21তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব 237 ধারা। কোনো ব্যক্তিকে এক অপরাধে চার্জ গঠন করে, আন্ডারলাইন করবেন, কোনো ব্যক্তিকে এক এক অপরাধে চার্জ গঠন করে অপর অপরাধে দণ্ডিত করা যেতে পারে। এই কথাটার অর্থ আসলে কি, এটা একটু বোঝার প্রয়োজনীয়তা বোধ করছি। শুনেন, তার আগে আমরা একটু 236 ধারার ব্যাখ্যায় চলে যাই। 236 ধারায় বলা হয়েছিল, যদি আদালতের কাছে মনে হয় চার্জ গঠনের সময় যে এই ব্যক্তি একাধিক অপরাধের মধ্যে কোনটা করছে, আদালত সন্দিহান, মনে হচ্ছে চুরি করছে, চোরাই মাল গ্রহণ করছে, বিশ্বাসভঙ্গ করছে বা প্রতারণা করছে, চারটে যে কোনো একটা করছে, বাট আদালতের মনে হচ্ছে যে কোনো একটা করছে, বাট কোনটা আদালত নিশ্চিত না, তাহলে এই সবগুলার উপরে চার্জ, সবগুলা নিয়ে চার্জ গঠন করবে, অথবা যে কোনো কি একটা। এটা তো জানেন 236। তো 236 আমি বলছিলাম, ধরেন আদালত সবগুলাই চার্জ গঠন করে নাই, যে কোনো একটাই করছে, যে কোনো একটাই, ধরেন চুরিতে চার্জ গঠন করছে, তাহলে চুরিতে যদি একবার চার্জ গঠন করে ভাই, তাহলে চুরির অপরাধে যদি তারে ধরেন খালাস দিয়ে দিছে বা সাজা দিয়ে দিছে, যে কোনো একটা, আইদার খালাস আর দণ্ড, পরবর্তীতে যদি ওই বাদী এসে বলে যে না সে চুরি করে নাই, সেটা হলো ছিল বিশ্বাসভঙ্গ বা সে প্রতারণা করছে, তাহলে আবার মামলা করলে দ্বিতীয় মামলাটা ফৌজদারি কার্যবিধি 403 ধারায় দোবারা দোষ নীতি দ্বারা কি হবে, বারিত হবে। এটা হলো 236-এর মূল কথা। মানে একবার যদি আপনি একটা অপরাধে চার্জ গঠন করে, আপনার তো সুযোগ ছিল সবগুলাই চার্জ গঠন করার, বাট আপনি করেন নাই, যে কোনো একটা করে যদি বিচার একবার শেষ করে ফেলেন, তাহলে পরবর্তীতে অন্যগুলা নিয়ে আপনার বিরুদ্ধে আর মামলা করা যাবে না। আর মামলা করলে সেই মামলাটা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। এটা হলো 236। 236-এর সাথে মিল আছে 237-এর। 237-এ বলছে, ধরেন চুরির চার্জ গঠন করতে, চুরির চার্জ গঠন করার পর বাদী পক্ষে সাক্ষীরা এসে সাক্ষ্য দিছে, PW1 PW2 PW3, মানে প্রসিকিউশন উইটনেস, বাদী পক্ষের সাক্ষী 1 2 3। তারা সাক্ষী দেওয়ার পরে আদালতের কাছে মনে হয়েছে যে এটা চুরি না, এটা হলো প্রতারণা। এটা হলো কি, প্রতারণা। এখনো কিন্তু চুরির সাজা দেয় নাই। তা আদালতের কাছে মনে হয়েছে যে এটা চুরি না, এটা হলো প্রতারণা, তখন আদালত এই প্রতারণার জন্য তাকে সাজা দিতে পারবে। যদিও চার্জ গঠন করছিল কিসে, চুরিতে, কিন্তু প্রতারণার জন্য তারা সাজা দিতে পারবে, ইভেন প্রতারণার চার্জ গঠন যদি নাও করে। বাট যদি সে চুরিতে সাজা বা খালাস দিয়ে ফেলতো, তাহলে কিন্তু আর প্রতারণাটা দিতে পারতো না। বুঝছেন? কিন্তু এই জায়গা হলো জাস্ট চুরিটা দিছে, চুরিটা এখনো দেয় নাই, মাত্র কি করছে, সাক্ষ্য গ্রহণ করছে। সাক্ষ্য গ্রহণ করে মনে হয়েছে যে সে আসলে চুরি করে নাই, তাহলে প্রতারণার জন্য তার সাজা দেওয়া যাবে। এটা হলো কত ধারা, 237 ধারা। তো একটু পড়ি দেখেন যে ফৌজদারি কার্যবিধি 237 ধারা মতে আসামিকে যে অপরাধের জন্য অভিযুক্ত করা হয়, আন্ডারলাইন করবেন, সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় যে, আন্ডারলাইন করবেন, সে ভিন্ন অপরাধ করেছে, সাক্ষ্য প্রমাণে মনে হয়েছে সে কি করছে, ভিন্ন অপরাধ করছে, এবং ভিন্ন অপরাধের জন্য তাকে উক্ত ধারা অনুসারে অভিযুক্ত করা যেত, তাহলে যে অপরাধ করেছে বলে প্রমাণিত হয়েছে তার জন্য আন্ডারলাইন কেন, অভিযুক্ত না হলেও, অভিযুক্ত অভিযুক্ত না হলেও নিচে একটু লিখে রাখেন, চার্জ গঠন না করলেও, মানে উক্ত ধারায় চার্জ গঠন না করলেও, উক্ত ধারায় চার্জ গঠন না করলেও তাকে দণ্ডিত করা যেতে পারে। চার্জ গঠন না করলেও তাকে দণ্ডিত করা যেতে পারে। উদাহরণে চলে আসি আমরা, উদাহরণ দেখেন, ককে চুরির অপরাধে চার্জ করা হলো, কিন্তু সাক্ষ্য প্রমাণে দেখা গেল যে সে অপরাধমূলক বিশ্বাস ভক্ত হয়ে গেছে, ভঙ্গ লেখেন, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বা চোরাই মাল গ্রহণ করেছে। উক্ত অপরাধে চার্জ না হয়ে থাকলেও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বা চোরাই মাল গ্রহণের দায়ে তাকে দণ্ডিত করা যেতে পারে। এই লাইনটা আন্ডারলাইন করেন, উক্ত অপরাধে চার্জ না হয়ে থাকলেও। পাইছেন? উক্ত অপরাধে চার্জ না হয়ে থাকলেও, মানে ওই ধারায় যদি চার্জ গঠন নাও করে, তথাপি তাকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য তাকে দণ্ডিত করা যেতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে 236 আর 237-এর মধ্যে কি পার্থক্য আছে বলেন। 236 আর 237 কি এক জিনিস কিনা, নাকি হালকা পার্থক্য আছে? হ্যাঁ,
হুম 236-এর একটা বর্ধিত অংশ হলো 237, মানে যে জায়গায় অনেকগুলো বিষয় চার্জ গঠন করার সুযোগ ছিল, বাট আদালত যে কোনো একটাই করছে। একটা করার পরে পরবর্তীতে আদালত সাক্ষ্য গ্রহণ, ওইটা সাজা এখনো দেয় নাই, সাক্ষ্য গ্রহণ করে মনে হলো যে সে আসলে ওইটাই অপরাধ করে নাই, তাহলে সাক্ষ্য গ্রহণ করে মনে হলো যেটাই যে অপরাধের কথা মনে হবে সেই অপরাধের সাজা দিতে পারবে। এটাই কত 237। বুঝছেন? না বুঝলে প্রশ্ন করতে পারেন। আকিনুর আর মিলন, আপনারা বুঝতেন কিনা? পীযূষ, বুঝেন নাই? বিপাশ বুঝতেন? বিপাশ যদি বুঝে থাকেন কি বুঝতেন বলেন। ওই পীযুষ বুঝান, পীযুষ বুঝান। বিপাশ বুঝলে বুঝান, যারা বুঝেন নাই তাদের জন্য বলি। 36 ধারায় আপনি একটা মোবাইল পাইছেন, ধরেন আপনি একটা মোবাইল পাইছেন, এখন আপনার বিরুদ্ধে চুরির মামলা করছে। চুরি তো 379 ধারা। এখন চার্জ গঠনের সময় এই যে যে মামলার যে আরজি বা এফআইআর বা 161 এগুলো সব কিছু বিবেচনা করার সময় পরে আদালতের মনে হচ্ছে যে পীযূষ চুরি করছে, নাকি বিশ্বাসভঙ্গ করছে, নাকি প্রতারণা করেছে, নাকি চোরাই মাল গ্রহণ করছে, এটা নিয়ে আদালত সন্দিহান। মামলা করছে কিন্তু এক ধারায়, কিন্তু আদালতের কাছে মনে হয়েছে যে এই সকল ধারায় সে অপরাধ করতে পারে বা সকল ধারায় তার বিরুদ্ধে অপরাধ করতে পারে, বাট মানে মামলা করতে পারে। আদালতের কাছে মনে হচ্ছে অপরাধ সে একটা করছে, বাট কোনটা করছে আদালত বুঝতে পারতেছে না। তাহলে যদি সন্দেহের সৃষ্টি হয় তাহলে আদালত সবগুলা ধারায় চার্জ গঠন করবে, অথবা যে কোনো একটা। এটা বলছে 236, সবগুলা ধারায় চার্জ গঠন করবে অথবা কি যে কোনো একটা। বাট যদি একটাই চার্জ গঠন করে এবং ওই একটাই যদি বিচার করে তারে সাজা অথবা খালাস দেয়, পরবর্তীতে যে বাদী সে আবার বলতেছে যে ভুল হয়ে গেছে, আগের বার চুরি করে নাই, সে করছিল বিশ্বাসভঙ্গ, বিশ্বাসভঙ্গের মামলা যদি আবার করে, বাট এই জায়গায় তার পরের মামলাটা বিচার করা হবে না, এই পরের মামলাটা খারিজ হয়ে যাবে। কারণ বলা হবে যে তোমার এক বিষয় নিয়ে একবার মামলা হয়ে গেছে। এটা হলো 236। বুঝছেন? বিষয়টা এরকম, আমি আপনাদের ওই তানবির একটু লাগাই নেই, উদাহরণ দিচ্ছিলাম এরকম যে একজন ব্যক্তি সে টেবিলে অনেকগুলা খাবার আছে, এখন বিরিয়ানি আছে, খিচুড়ি আছে, নিহারি আছে, চটপটি আছে। এখন যদি আপনার মনে হয় 1 ঘন্টা সময়, যদি আপনার মনে হয় মন চাইলে সব খাবেন, বাট যদি একবার একটা খেয়ে ফেলেন ওই 1 ঘন্টা শেষ, তাহলে পরে আর খাইতে পারবেন না। ভাই সব খাবেন নাইলে কয়টা? একটা খাবেন, এটা হলো 236। বাট একবার যদি একটা খান সময় শেষ, তাহলে আর কিন্তু খাইতে পারবেন না। বুঝছেন? এটা হলো 236। আর 237-এ বলছে কি, যে আদালতের কাছে যখন সন্দেহ হয়েছিল যে চারটাই চার্জ গঠন করার, বাট আদালত যে কোনো একটাই করছে, চুরি। এখন যখন একটা মামলা তো চার্জ গঠন করার পরেই তো সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ করার পরে ধরেন বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ, সাফাই সাক্ষী, রায়ের আগে ওনার কাছে মনে হইলো যে এটা চুরি না, এটা হলো চোরাই মাল গ্রহণ বা এটা হলো বিশ্বাসভঙ্গ, তাহলে এখনো কিন্তু ওই মামলার রায় কিন্তু দেয় নাই, তার আগে মনে হয়েছে এটা চুরি না বা চোরাই মাল গ্রহণ, তাহলে যেটা মনে হলো রায়, ওই ওই যেটা মনে হয়েছে যে বিশ্বাসভঙ্গের জন্য তার সাজা দেওয়া যাবে, এটা হলো 237। এবং আমি যদি খাওয়ার উদাহরণ দিয়ে বুঝাই, যে 1 ঘন্টা সময় সব খাইতে পারবেন অথবা যে কোনো একটা, বাট একটা খাইলে আর পরে খাইতে পারবেন না, এটা তো 36 ছিল। এখন আপনি সব খান নাই, একটা খাইছেন, এখন একটা খাইতে 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 মনে হয়েছে যে না এটা আমার, এটা আর খাবো না, আর একটা যদি একটু খাইতে দিত, তাহলে আর একটা খাইতে পারেন, আর একটা খাইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু ওই এক সময় এখনো শেষ হয় নাই, তাহলে আর একটা খাইতে পারবেন, কিন্তু প্রথম যেটা খাইতেছিলেন ওটা টোটালি বাদ দিতে হবে, তাহলে আর একটা ইচ্ছা করলে খাইতে পারেন। এই হলো 237। লুফসানা বলেন। লুফসানা আনমিউট করে দিছি, বলেন। স্যার জি। বলেন, প্রশ্ন করেন। প্রশ্ন করতে চাইছেন, হাত তুললেন। স্যার ওটা এমনি হয়ে গেছিল। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। কিসে? ধন্যবাদ। চুরির অপরাধের চার্জের সাথে একটা জিনিস খেয়াল করবেন, 236 ধারা 237 ধারা সেক্ষেত্রেই প্রযোজ্য
যে অপরাধগুলো একই নেচারের, উপাদানগত পার্থক্য খুব কম। ধরেন মিষ্টি হইলে এটা কি রাজভোগ নাকি ছানার জিলাপি নাকি ছানা, সব কিন্তু একই প্রকৃতির। মিষ্টির সাথে বিরিয়ানি মিশ্রণ করলে কিন্তু হবে না, দুইটার উপাদান কমপ্লিটলি ডিফারেন্ট। বুঝতে পারছেন? তাহলে চুরির চার্জ গঠন করে সে জায়গায় খুনের চার্জ কেমনে গঠন করবেন? হয় চুরি, কিন্তু চুরির সাথে খুন যোগ করা যেতে পারে, কিন্তু চুরির পরিবর্তে তো খুন করা যায় না। বুঝছেন? কারণ খুন করে একজন মানুষ আর চুরি করে কারো সম্পত্তি, এই দুইটা আমরা যখন দণ্ডবিধি পড়বো তখন বুঝতে পারবো এই দুইটা অপরাধের উপাদান টোটালি আলাদা। আগে যা বুঝতেছি সেটা বলেন। চুরির সাথে খুন জড়াই যায় মানে কি বুঝাইলেন বলেন, আমার উদাহরণ দেন, আমি বুঝাই দিই। যে ধরেন আপনি জানতে পারলেন যে এক বাসায় চুরি করতে, চুরির বিচার হচ্ছে, এমন সময় জানা গেল যে চুরির করার সময় সে খুনও একটা করছিল, তাহলে বিচার 200, চুরির সাথে সাথে 379 যোগ করা যাবে, ওই যে চার্জ, নতুন চার্জ যোগ করলো 227 ধারায়, 227 ধারায়। বুঝছেন? কিন্তু চুরির পরিবর্তে খুনের চার্জ গঠন করা যায় না, কারণ চুরি একটা অপরাধ আর খুন আর একটা অপরাধ, দুইটার সাথে কোনো মিল নাই। চুরির পরিবর্তে চোরাই মাল গ্রহণের চার্জ গঠন করা যায়, কারণ দুইটার উপাদানগত মানে এক আছে। বুঝছেন? আচ্ছা, আমরা 238-এ আসি। যখন প্রমাণিত অপরাধ চার্জে অন্তর্ভুক্ত থাকে, ফৌজদারি কার্যবিধির ধারা 238 অনুযায়ী যখন প্রমাণিত অপরাধটি অভিযোগের অন্তর্ভুক্ত থাকবে, তখন অভিযুক্ত না হয়ে থাকলেও, আন্ডারলাইন করবেন, তাকে গোল দিবেন, লঘু অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। লঘু অপরাধ, যখন কোনো ব্যক্তি এমন একটি অপরাধে অভিযুক্ত হয় যা কতিপয় তথ্য নিয়ে গঠিত এবং সকল তথ্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ লঘু অপরাধ সংগঠিত হয়, কিন্তু অবশিষ্ট তথ্যগুলো প্রমাণিত হয় না, তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে উক্ত লঘু অপরাধের জন্য সাজা দেওয়া যাবে। একটু আমি ব্যাখ্যা দিই, শুনেন, ব্যাখ্যা দিলে ভালো বুঝবেন। যেটা হলো যে আমি এই এই চার্জের অংশটুকু আমরা যখন দণ্ডবিধি পড়বো তখন আরো ভালো বুঝবেন। দণ্ডবিধিতে বলতেছে যে চুরির সাজা 379 ধারায় 3 বছর, চুরি যদি ঘরের মধ্যে করে 380-তে 7 বছর, চুরি যদি আপনার চাকর বা ক্লার্ক করে তাহলে আবার সাজা 7 বছর। ধরেন আমার একটা ছাগল, আমার ছাগলটা যদি বাইরের কোনো ব্যক্তি এসে চুরি করে তার সাজা 3 বছর, কিন্তু আমার ছাগলটা যদি আমারই একজন কর্মচারী চুরি করে তার সাজা কত বছর? 7 বছর। বুঝছেন? চাকররে আলাদা সম্মান দিছে যে তোমার জন্য সাজার পরিমাণ বেশি। কেন বেশি? কারণ মানে এই জায়গায় তার সাথে আমার একটা সম্পর্ক ছিল, মানে নিজের লোক চুরি করলে কষ্ট বেশি লাগে না? বিষয়টা অনেকটা এরকম যে যার সাথে আপনার কোনো সম্পর্ক নাই তার সে কষ্ট দিলে তেমন কষ্ট হয় না, মুমতাজের গানে চলে যেতে হবে। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, তারপরে যে আপন মানুষে কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। তো বিষয়টা হলো এরকম যে আহ আর একজন কষ্ট দিলে তেমন কষ্ট নাই, কিন্তু নিজের মানুষ কষ্ট দিলে কি কষ্ট বেশি। ঠিক একই ভাবে আমাদের এই যে যে দণ্ডবিধিতে সব জায়গায় আমরা দণ্ডবিধি যখন পড়বো তখন জানবো যে যখন কোনো কাজ চাকর করতেছে তখন চাকরের সাজার পরিমাণ বেশি। এখন 238 ধারার মূল বিবেচ্য বিষয় হলো ভাই যে একজন ধরেন ডিপজল একজন ব্যক্তি, তার বিরুদ্ধে 381 ধারায় মামলা হয়েছে, 381 ধারায় মামলা করছে তার মনিব, মানে 381 ধারার বিষয়বস্তু হলো যে সে মালিকের সম্পত্তি চুরি করছে নাকি। কিন্তু মামলায় আদালত চার্জ গঠন করলো 81-তে, কিন্তু পরে জানতে পারলো যে ডিপজল চুরি করছে বাট চাকর হিসেবে করে নাই। চুরি করছে বাট কি চাকর হিসেবে করে নাই, তাহলে ডিপজলের সাজা হবে কত? 3 বছর। বাট তাহলে একই প্রকৃতির গুরুতর অপরাধে চার্জ গঠন করছিল, বাট সে করছে চুরি, কিন্তু কি লঘুতর প্রকৃতির সাজা তারে দেওয়া যাবে। বুঝাইতে পারি নাই বোধহয়? একই টাইপের বড়টাই চার্জ গঠন করা হয়েছিল, বাট পরে জানা গেল চুরি সে করছে বাট লঘুতরটা চাকর হিসেবে করে নাই। চাকর হিসেবে না করলে সাজা কম না? চাকর হিসেবে করলে তো সাজা কি ছিল? বেশি ছিল। কিন্তু জানা গেল চুরি সে করছে বাট চাকর হিসেবে করে নাই, তাহলে তাহলে লঘুতর সাজা দেওয়া যাবে। এ হলো কথা। হুম হুম। চাকর হিসেবে করছে তাই সেক্ষেত্রে 238 না, সেক্ষেত্রে অন্য ধারা। আপাতত জিনিস মনে রাখবেন যে চার্জ গঠন করছিল বড় অপরাধে, কিন্তু পরে জানা গেল সে একই প্রকৃতির অপরাধ করছে বাট ছোটটা।
তাহলে ওই ছোট অপরাধে লঘুতর অপরাধে তার সাজা দেওয়া যাবে। জি, ছোট আর বড়, জি। জি, একই প্রকৃতির অপরাধ, বাট ওটা হচ্ছে সাজা লঘুতর। দেখেন, উদাহরণ 2 পড়ি, সরি উদাহরণটা পড়ি। আহ করিম দণ্ডবিধির 407 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করেন, 407 ধারা অনুযায়ী আহ বাহক হিসেবে বলতেন, বাহক হিসেবে তার নিকট প্রদত্ত মাল সম্পর্কে অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত। বাহক হচ্ছে যে মালামাল বহন করে। ধরেন, স্কয়ার কোম্পানির ঔষধ আমাদের বিভিন্ন ঔষধের দোকানে সাপ্লাই দেয়, বাহক দেয় না? বাহক দেয়, যে গাড়িতে করে ড্রাইভার নিয়ে আসছে, তা ড্রাইভার হলো স্কয়ার কোম্পানির কি বলেন, বাহক। তাহলে ড্রাইভার যদি ও স্কয়ার কোম্পানির ঔষধ দোকানদারকে না নিয়ে যদি নিজে কিছু বিক্রি করে দেয়, এটা সে বিশ্বাসভঙ্গ করলো। তো বাহক যদি বিশ্বাসভঙ্গ করে, তাহলে দণ্ডবিধি 407 ধারায় সাজা হলো 7 বছর। কত বছর? 7 বছর। কিন্তু দেখা গেল উক্ত মাল বাহক হিসেবে তার কাছে প্রদত্ত হয় নাই, কিন্তু পরে জানা গেল যে ওই মাল তার কাছে দেওয়া হইতে ঠিক আছে, বাট সে বাহক হিসেবে পায় না, সে বিশ্বাসভঙ্গ করছে বাট সে বাহক হিসেবে করে নাই। তাকে দণ্ডবিধি 406 ধারা অনুযায়ী দণ্ড দেওয়া যাবে। 406 ধারা শাস্তি হলো 3 বছর। আর 403-এর অপরাধটা যদি সেম কাজটা বাহক করে, তাহলে সাজা হলো 7 বছর। তাহলে তার বিরুদ্ধে মামলা হয়েছিল 407-এ, কিন্তু জানা গেল সে বিশ্বাসভঙ্গ করেছে বাট বাহক হিসেবে করে নাই, তাই তার 406-এ সাজা দেওয়া যাবে। তাহলে আপনি 238 ধারা মনে রাখবেন, লঘুতর গুরুতর, মানে চার্জ গঠন করা হয়েছিল গুরুতর, বাট পরে জানা গেল একই প্রকৃতির লঘুতর অপরাধ সে করছে, তাহলে লঘুতর অপরাধে তার সাজা দেওয়া যাবে। এটাই হলো 200 কত বলেন, 38। এই যে সেম জিনিস আপনারা পড়তেছেন, এই এই প্রশ্নটাই এই আমাদের যারা লিখিত পরীক্ষার্থী, যে মাত্র পরীক্ষা দিয়ে গেল যারা, ওর পিছনে একজন দিচ্ছে, এই পরীক্ষার্থীদের জন্য এই চার্জের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন আসতে পারে যে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ গঠন কত ধারায় আছে, 233। আর পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ গঠনের ব্যতিক্রম আলোচনা করো, 34, 35, 36, কত, 39। অথবা সরাসরি সমস্যামূলক প্রশ্ন আসতে পারে খোদা বক্স, হায়দার বক্সে। তারপরে এই যে 238, 237-এর, আপনি যদি এখন থেকে জেনে যান, তাহলে পরবর্তীতে আপনার এই জিনিসটা কি হবে, সোজা হবে ইনশাআল্লাহ। তো 238 অনলাইন অফলাইনে যারা আছেন বুঝছেন কিনা, পীযুষ বুঝছেন? পীযুষ শুনেন, আমার ক্লাসের পড়ানোর স্ট্যান্ডার্ড হচ্ছে, ইউটিউবে যারা আছেন আপনারা ভালো জানেন, আবার নতুন যারা আছে যে লিখিত ক্লাসে অনেকে জিজ্ঞেস করি পারে না, ইউটিউবে যারা ক্লাস করে তাদের মনে হইতে পারে যে ইনি কাকে পড়ায়, কিছুই তো পারে না, এরা প্রিলি পাস করে রিটেন দেয় কেমনে। তো আমার ক্লাসে যারা সবচেয়ে কম পারে, আপনারা অনেকেও বাইরের সবচেয়ে বেশি পারলেও তাদের সাথে আপনারা ইনশাল্লাহ পারবেন না। এখানে যখন কোনো মানুষের সরাসরি জিজ্ঞেস করা হয়, তখন তার ভিতরে একটা নার্ভাসনেস কাজ করে, সে ঠিক মতো এভাবে বলতে পারে না, এক। আর আমার ক্লাসের বোঝানোর স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমার ক্লাসে সবচেয়ে কম পারে তারে আমি প্রশ্ন বেশি করি। বুঝতে পারছেন? আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায়, বা আমি যাদের কাছে পড়ছি, স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, ভার্সিটি তো তার প্রাইভেট পড়ে না, এমনি জানছি যে জায়গা, ওইসব জায়গায় স্যাররা করে কি, যারা বিশেষ করে যারা বেশি পারে, ভালো পারে, তারে দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখায়, তারে দিয়ে জিজ্ঞেস করে, তারেই বেশি কথা বলে, দেখা গেলো তাদের প্রতি একটা স্পেশাল কেয়ার কাজ করে। এখন আমিও যারা ভালো পারে তাদেরকে যে আমি যে কেয়ার করি না তা না, কিন্তু একজন ভালোকে ভালো করার মধ্যে কোনো সার্থকতা নাই, যে যতটা সার্থকতা আছে দুর্বলকে সবল করার মধ্যে। বুঝতে পারছেন? তো এজন্য আমাদের ক্লাসে আপনি কোনো কিছু যদি না বুঝেন, আমি আবার বলি, একবার না বুঝলে 10 বার বুঝাইতে আমি বাধ্য, বাট আপনার মুখ ফুটে বলবেন, আমি তো বোঝানোর চেষ্টা করতেছি বুঝছেন কিনা বুঝছেন কিনা, বাট তারপরেও আপনার নিজের আগ্রহ থাকাও খুব জরুরি। কে আখিনুর 238 বলেন, তাই বোঝা যাবে যে আখিনুর মুখ ফুটে বলছে কি বলে নাই। বলেন, কি বলেন, একটা উদাহরণ দেন। লঘুগুরু এইভাবে, আপনার একজন খাইতে নিয়ে গেছে যে চল তোর আজকে বিরিয়ানি খাওয়াবো, কাশ ফুলে যাই চল। তো বলে ভাই তুমি যেহেতু খাওয়াবা খাও, আমি বিরিয়ানি খাবো না, এই জায়গা মিষ্টি আছে যদি মিষ্টি খাও। খাচ্ছি, তোমার অনুরোধ আমি রাখছি। তাহলে বড়টা খাইতে নিয়ে গেছিল, কিন্তু আপনি খাইতে রাজি হয়েছেন কি, খাইতে চাইছেন ছোটটা, এই হলো লঘু আর গুরু।
বুঝতে পারছেন? আর এই জায়গায় বিরিয়ানি খাওয়াইলে লাগতো 300 টাকা, আর আপনি দুটো মিষ্টি খাইছেন, হাইয়েস্ট গেলে লাগলো দেখা গেলো 100 টাকা। ধরলাম 100 টাকা, তাহলে তার লাভ হয়েছে না লস হয়েছে? তার খরচ কম লাগছে। আচ্ছা, পরে কিছু বুঝলেন না তাই? পরে এবার বুঝি, দেখেন এবার পড়লে বুঝবেন, এবার একটু বুঝে পড়ে যদি বুঝবেন তাহলে আমার কাছে আসবেন কেন? দেখেন, ফৌজদারি কার্যবিধির ধারা 238 অনুযায়ী যখন প্রমাণিত অপরাধটি অভিযোগের অন্তর্ভুক্ত থাকবে তখন অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত না হয়ে থাকলেও তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে উক্ত লঘু অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। যেমন যখন কোনো ব্যক্তি এমন একটি অপরাধে অভিযুক্ত হয় যা কতিপয় তথ্য নিয়ে গঠিত এবং সকল তথ্যের সমন্বয়ে পূর্ণাঙ্গ লঘু অপরাধ সংগঠিত হয় কিন্তু অবশিষ্ট তথ্যগুলো প্রমাণিত হয় না, তখন অভিযুক্ত না হয়ে থাকলেও উক্ত লঘু অপরাধে তাকে দণ্ডিত করা যাবে। তো মূল বিষয় হলো যে বড় কোনো অপরাধে যদি চার্জ গঠন হয় এবং পরে যদি জানা যায় সে একই টাইপের ছোট একটা করছে, তাহলে ওই ধরনের অপরাধে সাজা দেওয়া যাবে। এটাই হলো 238 ধারা। বিমল সাহেব বুঝতেন কিনা বা কোথায় বুঝেন না একটু বলেন। বুঝতেন? স্যার চার্জে কি ওই ওটা লেখা আবার লিখতে হয় স্যার? কোনটা? ওই আগে যে চার্জটা তৈরি করা হয়েছে ওটা সেখানে তো দেখা যাচ্ছে গুরুতর না লঘুতর, তাহলে কি চার্জে আগেরটা ওইটা গুরুতর, উল্লেখ উল্লেখ আগেরটা করতে হবে? গুরুতর না, আগেরটা গুরুতর ছিল, আর পরে সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরে মনে হইছে সে লঘুতর করছে, তাহলে চার্জ পরিবর্তন করবে 227 ধারায়। বুঝেন না? ও স্যার ঠিক আছে। 240-এ চলে আসি আমরা। ধারা 240, সঞ্চিতা বুঝছেন? আচ্ছা, একাধিক চার্জের একটিতে দণ্ডিত হবার পর অবশিষ্টগুলোর অব্যাহতি, এটা আন্ডারলাইন করেন টাইটেলটা। একাধিক চার্জের একটিতে দণ্ডিত হবার পর অবশিষ্টগুলোর অব্যাহতি, খুবই তাৎপর্যপূর্ণ কথা। শুনেন, আমি আগে পড়াই, ব্যাখ্যা দিই, তারপরে আমরা এখানে মিলাই। বিষয়টা হলো যে ধরেন ওই যে একটু আগে আমরা মানে 233-এ 235-এর একে একটা উদাহরণ পড়ছিলাম যে অমুক ব্যক্তি ঘর ভাঙছে, ঘর ভাঙার পরে কি করছে? ব্যভিচার করছে, ব্যভিচার করার পরে ধরেন তার স্বামীরে 2 থাপ্পড় দিয়ে আসছে, মানে আঘাত করছে। তাহলে অপরাধ এই জায়গা মোট 3টা করছে। ঘর ভাঙার জন্য 454, ব্যভিচারের জন্য 457, আর আঘাতের জন্য ধরেন 323। তারা মনে না রাখলেও চলবে, 3টা অপরাধ, একটা হলো ব্যভিচার, ঘর ভাঙা, আর একটা হলো কি আঘাত। এবং এই কাজটাই একজন ব্যক্তি করছে। তাহলে ওই একজন ব্যক্তির বিরুদ্ধে এই 3টা অপরাধের বিচার কয়টা মামলায় হবে বলেন? একটা মামলায়। চার্জ কয়টা? যতগুলো অপরাধ চার্জ ততগুলো। আর বিচার হচ্ছে একসাথে। এটা হলো 235-এর কত? এক। 235-এর। এখন ধরেন আসামির বিরুদ্ধে বিচার করার পরে বিচার, বাদীপক্ষ সাক্ষ্য গ্রহণ করছে, বাদীপক্ষের যে PW1 PW2 সাক্ষ্য গ্রহণ করছে, করাটার পরে যুক্তিতর্ক হয়েছে, মোটামুটি এখন রায় ঘোষণা করছে। এখন রায়ে তার তার সাজা দিবে কয়টা ধারায় বলেন তো? 3টা ধারায়। ব্যভিচারের জন্য একটা, ঘর ভাঙার জন্য একটা, আর একটা হলো আঘাতের জন্য। এখন আদালত তারে শুধু ব্যভিচারের জন্য 3 বছরের সাজা দিছে, ব্যভিচারের জন্য 3 বছরের সাজা দিছে, আর বাকি 2টা ধারায় সাজাও দেয় নাই, খালাসও দেয় নাই। মানে ওই ঘর ভাঙার অপরাধের অপরাধে ওই ধারায় সাজাও দেয় নাই, আবার কি খালাসও তারে দেয় নাই। আবার ওই যে আঘাতের জন্য সাজাও দেয় নাই, খালাসও দেয় নাই, শুধু বিচার করছে কোনটা? ব্যভিচারের। তাহলে যেহেতু ব্যভিচারেরটা বিচার করছে আর বাকি 2টায় সাজাও দেয় নাই, খালাসও দেয় নাই, তাহলে ধরে নিতে হবে বাকি 2 ধারার বিচার আদালত স্থগিত রাখছে। কি রাখছে? স্থগিত রাখছে। ওই 2 ধারার বিচার আদালত যে কোনো এক সময় করতে পারে। বুঝছেন? যেহেতু খালাস দিলে তাইলে আর বিচার করতে পারতো না, কিন্তু দণ্ডও দেয় নাই, খালাসও দেয় নাই, তাহলে বিচার কি আছে? স্থগিত আছে। এখন যে মামলা করছে তার কাছে যদি মনে হয় যে না, এই বেচারা ব্যভিচারের জন্য যেহেতু 3 বছর সাজা পাইছে, তাহলে বাকি 2 ধারার অভিযোগ আমি প্রত্যাহার করে নিই, আদালতে জানালাম যে এরনার যেহেতু ওর সাজা 3 বছর হয়েছে, তাহলে বাকি 2 ধারার অভিযোগ আমি কি করছি? প্রত্যাহার করছি। যদি প্রত্যাহার করে নাই তাহলে বাকি 2 ধারা থেকে ওই অপরাধী খালাস পাবে। কিভাবে বলেন? খালাস পাবে। আর যদি সে বলে যে আমি প্রত্যাহার করব না,
আদালত পরে যে কোনো সময় বিচার করলে করুক, আমার কোনো আপত্তি নাই। তাহলে ওই অপরাধের বিচার আদালত যে কোনো সময় করতে পারে। তাহলে এই কথাটার অর্থ কি দাঁড়াইলো, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি একাধিক ধারায় বিচার হয় বা একাধিক চার্জ গঠন করে বিচার হয়, এবং আদালত যদি কোনো অপরাধে সাজা দেয় বা কোনো অপরাধে খালাস দেয়, বাকিগুলোয় সাজাও দেয় নাই খালাসও তাই নাই, ধরে নিতে হবে ওইগুলোর বিচার কি আছে, স্থগিত আছে, এবং যে কোনো সময় আদালত যৌক্তিকতা মানে যৌক্তিক মনে করলে যে কোনো সময় ওই ধারায় তার বিচার শুরু করে তার দণ্ড বা খালাস দিতে পারে। বাট যদি মামলা যে করেছে তার কাছে যদি মনে হয় যে আমি তার, সে যেহেতু একটা ধারায় সাজা পাইছে, বাকিগুলো যদি সে প্রত্যাহার করে, তাহলে ওই ধারা থেকে সে কি পাবে, খালাস পাবে। বুঝছেন? একটু পড়ি। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 240 ধারা মতে, যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে একের অধিক অভিযোগ গঠন করা হয়, একের অধিক অভিযোগ মানে হলো একের অধিক অপরাধ, বুঝছেন, এবং একটি বা একের অধিক অপরাধ দণ্ড দেওয়া হয়, তখন আন্ডারলাইন করবেন অবশিষ্ট অভিযোগ সমূহ প্রত্যাহার করা হলে, একটির জন্য দণ্ড দিছে আর বাকি অভিযোগগুলো যদি কি করা হয়, প্রত্যাহার করা হয়, আসামিকে উক্ত অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে বলে গণ্য হবে। যতগুলো প্রত্যাহার করলো সেগুলো থেকে কি দেওয়া হয়েছে বলে গণ্য হবে, খালাস। যখন কোনো ব্যক্তি বিভিন্ন অপরাধের জন্য অভিযুক্ত হয় অথবা তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়, তখন এই ধারা প্রযোজ্য। মানে যদি একটা ধারায় চার্জ গঠন করে তাহলে কিন্তু 240 ধারা প্রযোজ্য না। মামলা প্রত্যাহার বা স্থগিত না করা পর্যন্ত একজন ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি অপরাধের ভিত্তিতে রায় দিতে বা খালাস বা শাস্তির আদেশ প্রদান করতে বাধ্য। তাহলে আপনার এই জায়গায় বইয়ের যে প্রচলিত ভাষা, বইয়ের আইনের ভাষা সর্বদাই একটু আভিজাত্যপূর্ণ, মানে একটু জটিল। মানে আপনার এই কথাগুলো উনি ইচ্ছা করলে অনেক সহজ ভাবে বলতে পারতো আইন প্রণেতারা, বাট সহজ ভাবে বলা হয় নাই। তো এজন্য যে জিনিসগুলো মনে রাখতে হবে, 240-এর মূল থিম একটা, একজন ব্যক্তির বিরুদ্ধে অনেকগুলো অপরাধের বিচার হয়েছে, আদালত যে কোনো একটাই ধরেন সাজা দিছে, বাকিগুলোয় যদি খালাস না দেয় ধরে নেওয়া হবে বাকিগুলোর বিচার সামনে সে করতে পারে। আর যে মামলা করছে সে যদি মনে করে যে বাকিগুলো আমি প্রত্যাহার করে নিব, প্রত্যাহার করলে সেই অভিযোগ থেকে ওই আসামি কি পাবে, খালাস পাবে। এই হলো 240। বুঝছেন? তাহলে চার্জ একটা জটিল অধ্যায়, বাট আমরা চেষ্টা করলাম যতটা সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। আমরা মোটামুটি সুনির্দিষ্ট ভাবে যদি বলি, চার্জের উপাদান পড়ছি 221 থেকে 223। তারপরে যে আইনে চার্জ গঠন করবে সেই আইনে বিচার হবে 224। চার্জে ভুলের পরিণতি 25 আর 225 আর 232। চার্জ পরিবর্তন 227, 228, 229। সাক্ষী রিকল 231। পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ 233। 233-এর ব্যতিক্রম করছে 234, 235, 236, 239। এছাড়া আজকে পড়লাম 237, 238 আর কত, 240। সো এই যে যে দুইটা আমি পেজ দিছি প্লাস অন্যান্য যে আনুষঙ্গিক আইন পাঠে যা আমরা পড়ছি, এইটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এটা আপনার প্রিলির জন্য এখান থেকে 1 নাম্বার ইনশাল্লাহ পাবেন। সেই সাথে সাথে লিখিততেও এই প্রস্তুতিটা আপনার ভালোভাবে সম্পন্ন হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? এখন আমরা নতুন বইয়ের বিগত বছরের প্রশ্নে আসি। নতুন বইয়ের পেজ 239-এর পরে যে বিগত বছরের প্রশ্ন আছে সেখানে বের করেন। পাইছেন? 468 পেজ, 239-এর পরে আর কি, 239 ধারার পরে বিগত বছরের প্রশ্ন পাইছেন? ওই যে একদল লোক এইচ এর জমির ধান কেটে পাইছেন, একদল জি স্যার। লোক এইচ এর জমির ধান কেটে চুরি করলে তাদের বিরুদ্ধে তা পেনাল কোডের 1860-এর কোন ধারায় চার্জ হবে? দেখেন এখানে একদল লোক, এইচ একজন ব্যক্তি দেন হুমায়ুন, হুমায়ুনের জমির ধান কেটে চুরি করলে, এখন যখন ধান কাটে, এটা দণ্ডবিধি পড়লে ভালো বুঝতেন, ধান কাটলে আর একজনের জমিতে প্রবেশ করা লাগে, বেআইনি ভাবে প্রবেশ করে, এটা বলে অনধিকার প্রবেশ। আর তাহলে একজনের জমিতে অনধিকার প্রবেশ করছে, তারপরে তার ধান কি করছে, চুরি করছে। তাহলে এই জায়গায় অপরাধ হয়েছে হলো দুইটা, একটা হলো অনধিকার প্রবেশ আর একটা হলো চুরি। তাহলে কয়টা ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে? দুইটা ধারায়। এখন পরীক্ষায় প্রশ্ন আসছে যে তার বিরুদ্ধে কয়টা ধারায় চার্জ গঠন করা হবে। দেখেন এই জায়গা বলতে আমরা যদি একটু দেখি, 379 হলো শুধু চুরি, আর 379, 447 এ জায়গা হলো চুরি ও অপরাধমূলক অনধিকার প্রবেশ, মানে জমিতে ঢুকছে চুরি করছে, এই দুইটা। আর শুধু অনধিকার প্রবেশ হলো 447, কোনোটিই নয়।
এখানে উত্তর বলছে 379, কিন্তু আমাদের যুক্তিতে হয় কত বলেন? দুইটা। ধন্যবাদ। দুইটা হইলেও প্রকৃতপক্ষে যখন কোর্টে মামলা করে তখন উকিল সাহেবরা দুইটা ধারাই লিখবে, কিন্তু এই জায়গায় যখন তারা দুইটা ধারায় সাজা দিবে, ওই আসামি গিয়ে যখন আপিল করবে, আপিলে এই 447 ধারা টিকবে না। আপিলে বলবে যে যে চুরি করবে তার তো অন্যের বাড়িতে ঢুকাই নিতেই লাগবে। বুঝেন নাই? যে চুরি করবে তার তো আর এক জায়গায় যাওয়া লাগবেই, না গেলে সে চুরি কেমনে করবে? তাহলে এই জায়গায় শুধু বিচার হওয়া উচিত কত ধারায়? 379 ধারায়। 379 ধারায় এই জায়গায় 447-এ চার্জ গঠন করলে সেটা যৌক্তিক হবে না। এবং এই কথাটা আমাদের না, এই কথাটা বলছে উচ্চ আদালত। কোন জায়গায় লিখছে একটু পড়ি দেখেন। জমি ব্যাখ্যা পড়েন। জমির ধান কেটে চুরি করার জন্য 379 ধারায় চার্জ গঠনের সাথে 447 ধারার অধীন যৌথভাবে চার্জ গঠন করার কোনো সুযোগ নেই, কারণ জমি হতে দণ্ডায়মান ধান কাটা এবং নিয়ে যাওয়ার জন্য উক্ত জমিতে প্রবেশ করতে হয়। সে তো শুধু শুধু ওই জমিতে প্রবেশ করে নাই, যদি কোনো জমি ধান কাটতে চান তাহলে ওই জমিতে তো প্রবেশ করাই লাগবে। সুতরাং 447 ধারার অধীনে জমিতে প্রবেশের জন্য চার্জ গঠনের প্রয়োজন নেই। কিন্তু ধান কাটা এবং নিয়ে যাওয়ার সময় যদি গোল দিবেন ফসলের ক্ষতি করার অভিযোগ থাকে, তাহলে 379 ধারার সাথে 427 ধারায় চার্জ গঠন করা যেতে পারে। ফসলের ক্ষতি, যে ধান তো কাটছেই, অন্যান্য ফসল পাড়াই গেছে, ক্ষতিও করে গেছে, তাহলে 379-র সাথে 427 হলো ক্ষতির শাস্তি। 427 হলো ক্ষতির শাস্তি। এটা দেখেন মোতালেব সর্দার বনাম রাষ্ট্র 51 DLR 1999, এই এই কথাটাও বলছে মোতালেব সর্দার বনাম কি বলেন রাষ্ট্র। ঢাকা ল রিপোর্ট। ডিএলআর হলো আইনের বিচারের নজিরের বই, বিচারিক নজির। মামলার রেফারেন্স থাকে, ডিএলআর, বিএলডি, বিএলসি, এগুলো আস্তে সামনে জানবেন আস্তে আস্তে। ডিএলআর মানে হলো ঢাকা ল রিপোর্ট। তো তাহলে এই প্রশ্নটার ব্যাখ্যা আপনারা বুঝতে পারছেন কিনা? যে যদি মানে সে আমার কাছে যদি আসে, আমি লিখতাম যে বেআইনি ভাবে ঢুকছে এক ধারা, চুরি করছে আর এক ধারা, কিন্তু এক জায়গায় অ্যাকচুয়ালি বেআইনি ভাবে যে ঢুকছে এটা হবে না। কেন হবে না? কারণ চুরি করতে গেলে তো আর এক জায়গা ঢুকাই লাগবে। বলেন ইসমাইল। 447 ধারা ওই যে কারো জমিতে অপরাধমূলক অনধিকার প্রবেশ, জমি বাড়ি সবকিছু, কোথাও অনধিকার প্রবেশ। আপনি আমার এই রুমে আমার অনুমতি ছাড়া ঢুকছেন অন্যায় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, এটাই অনধিকার প্রবেশ, অপরাধমূলক অনধিকার প্রবেশ। স্যার এটা যদি আমি কষে বলতে 447 করতে যাই তাহলে 35-2 এর মানে দণ্ড হিসেবে সিআরপিসি কিংবা ওই 235-2 এর একটু না, এই জায়গায় কাজ তো দুইটা হয়েছে শাকিল। মানে আপনি যদি 235-2 আনতে চান তাহলে তো একই কাজ বাট দুই ধারায় সংজ্ঞায়িত, কিন্তু এই জায়গায় তো কাজ ঢুকছেন চুরি করছেন। তাহলে দুটো হ্যাঁ, বাট এটা টোটালি একটা কাজেরই অংশ। এই জায়গা শুধু চুরি হইছে না, 47 দেওয়া লাগে না, বাট কোর্টে উকিল সাহেবরা দেবে নেন এবং আদালত বিচারিক নিম্ন আদালত সাজাও তারা দুই ধারাই দিবে না। বাট যখন সেই যে আপিল করবে উচ্চ আদালতে, তখন এই 447-এর সাজাটা টিকবে না। বুঝতে পারছেন? তো আমরা এখানে 237 ধারা আছে, 237 ধারা অলরেডি তো আমরা পড়ছি পড়ছি না, সেই জায়গায় আর পড়লাম না। বুঝতে পারছেন? আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্ন। এই পীযুষ সাহেব, দিনেশ কোন জায়গা, বেনজির কোন জায়গা? শনিবারে দেখেন, শনিবার কি? আগামী শনিবার। বিকল্প চার্জ গঠন, ফ্রেম চার্জ ইন অল্টারনেটিভ করতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে? বিকল্প চার্জ আমি আপনাদের লেখাই দিছিলাম, অল্টারনেটিভ চার্জ কত ধারা? 236। প্রত্যেকটি গোল দিবেন স্বতন্ত্র অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে। প্রত্যেকটি স্বতন্ত্র অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে। পরিচিত লাগে? কত ধারা বলেন তো? 233। এই জিনিসগুলো যদি আপনি আপনাদের না বোঝাইতাম, তাহলে আমি সরাসরি যদি এমসিকিউ প্রশ্ন করতে আসতাম আপনি বুঝতেন, আর বলতাম যে বাসায় বসে মুখস্থ করে আসেন। অনেকে আছে এই সিস্টেমে যে যা দিছি মুখস্থ করে আসবি, আর কোনো কথা নাই। পারা যায় না। বুঝছেন? আচ্ছা। তারপরে দেখেন ইংলিশ ভার্সনটা দেখেন, ফর এভরি ডিস্টিংক্ট অফেন্স অফ হুইচ এনি পারসন ইজ অ্যাকিউজড
দেয়ার শ্যাল বি এ সেপারেট চার্জ। সেপারেট চার্জ বললেন, সেপারেট চার্জ মানে হলো কি পৃথক চার্জ। অ্যান্ড এভরি সাচ চার্জ শ্যাল বি ট্রাইড সেপারেটলি, এবং প্রতিটি চার্জ বিচার করা হবে আলাদাভাবে। কত দাঁড়ায়? 200 কত 33, 233। 34 নাম্বারটা দেখেন, সরি 4 নাম্বারটা, একই ধরনের অনধিক কয়টা অপরাধ 1 বছরের মধ্যে হইলে, কয়টা অপরাধ? 3টা অপরাধ। এই তো পেরে গেছেন। তারপরে 5 নাম্বার দেখেন, একই ধরনের অনধিক 3টি অপরাধ কত মাসের মধ্যে হইলে? 12 মাসের মধ্যে হইলে। দেখছেন পারেন। 7 নাম্বার দেখেন, নিম্নের কোন ব্যক্তির বিরুদ্ধে একত্রে চার্জ গঠন করা যাবে? একই ঘটনায় যারা একই অপরাধ করে, আসামি ও তার সহযোগীদের একই ঘটনায় বিভিন্ন অপরাধ সংগঠন করেন যারা উপরের সবকটি, কি বলেন? উপরের সবকটি। এই যে ডান সাইডে দেখেন, এটা হলো 239 ধারা, 239 ধারা। 8 নম্বরে চলে আসেন, কি অপরাধ সংগঠিত হয়েছে সে সম্পর্কে গোল দেন যদি সন্দেহ থাকে। কি অপরাধ করছে সেই অপরাধ সন্দেহ থাকলেই কত ধারা? 36। 236। সন্দেহ থাকলেই 236। 10 নম্বরে আসেন, যে 10। সকল ব্যক্তিদের একত্রে চার্জ গঠন ও যৌথভাবে বিচার করা যাবে, আন্ডারলাইন করবেন, জয়েন্ট ট্রায়াল অফ সেভারাল পারসন। জয়েন্ট ট্রায়াল ব্যক্তিদের, ব্যক্তিদের বললেই কত ধারা? 39। ব্যক্তিদের বললেই 239। আমরা 11 নাম্বার প্রশ্নটা যদি একটু পড়ি, যে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে একের অধিক অভিযোগ গঠন করা হয়, একের অধিক, একজন ব্যক্তির বিরুদ্ধে চার্জ কয়টা? একের অধিক, এবং একটি বা একটির অধিক অপরাধে দণ্ড দেওয়া হয়, তখন অবশিষ্ট অভিযোগ সমূহ কি হবে? আদালতের অনুমতি নিয়ে প্রত্যাহার করতে পারে, আদালতের অনুমতি নিয়ে সরকার পক্ষে মামলা পরিচালনাকারী প্রত্যাহার করতে পারে, আদালত শতপ্রবৃত্ত হয়ে উক্ত অভিযোগ সমূহের অনুসন্ধান বা বিচার স্থগিত করতে পারে। উপরের সবগুলো, উপরের সবগুলো, মানে ইচ্ছা করলে বাকিগুলো প্রত্যাহারও করা যায়, আবার আদালত ইচ্ছা করলে এগুলা স্থগিত করতে পারে। পারে না? পারে। 12 নম্বর প্রশ্নে চলে আসি আমরা, যে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে একের অধিক অভিযোগ গঠন করা হয় এবং একটি বা একটির অধিক অপরাধে দণ্ড দেওয়া হয়, তখন অবশিষ্ট অভিযোগ সমূহ প্রত্যাহার করা হলে, অবশিষ্ট গুলো যদি প্রত্যাহার করে, তাহলে সেখান থেকে সে কি পেয়েছে বলে গণ্য হবে? সাবাস পেয়েছে বলে গণ্য। এই ছিল আমাদের চার্জের একটা অধ্যায়। যারা মোটামুটি আসছেন তাদের জন্য বিষয়টা আশা করি ওই ইজি হবে, বা এই লেকচার গুলো যদি কেউ নাও এসে থাকেন সামনে, আমরা আবার রিভিশন করব, সমস্যা নাই। বাট ইউটিউবে থাকলে, ইউটিউবে যেহেতু থাকে, ইউটিউব থেকে অবশ্যই এটা দেখে নেবেন। এবং ইউটিউবে হুবহু ক্লাস করলেও যা, একটু ধৈর্য ধরে, ইউটিউবে তো একই কথাই আপলোড করা হয় আর কি। তো চার্জ নিয়ে এই মুহূর্তে অনলাইনে অফলাইনে যারা আছেন, দয়া করে প্রশ্ন করতে পারেন। আখিনুর, চার্জ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? মুক্তি খালাসের জায়গায় এখনো আসি নাই। ধৈর্য ধারণ করেন, আর আজকের লেকচার আর একটু পড়াবো, সেই সময় অব্যাহতি, মুক্তি, খালাস এগুলো সব বুঝতে পারবেন। আপাতত চার্জ নিয়ে আর কিছু আছে কিনা প্রশ্ন? এই লিলি, লিলি মনে মনে ভাবতেছে যে অনেক কিছুই তো আছে, লজ্জায় তো বলতে পারতেছি না। কি বোঝেন নাই? চার্জের সব বুঝতেন? সব বুঝলে বলেন, সব পারবেন? নির্মল, সব বলতে পারবেন? সব পারবেন, ধন্যবাদ। অনলাইনে যারা আছেন, দিলরুবা, লুফসানা, ফারজানা, শিল্পী, আপনাদের কোনো প্রশ্ন আছে? বিমল সাহেব, কোনো প্রশ্ন আছে? স্যার না। তা আপনারা এত ভালো বুঝে গেলেন, কোনো প্রশ্নই নাই? টানবে? প্রশ্ন থাকলে কোনো প্রশ্ন থাকলে বলেন। তোর আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আমরা সরাসরি এখন ক্লাস টেস্টে চলে যাব। আজান দেয় কয়টায়? 6:30। 8টা। 55তে যদি দিয়ে থাকে তাহলে এখনো সময় আছে, তাহলে আমরা পরীক্ষায় চলে আসে যাই। তাদের পরীক্ষা কয়জন গোনা দেন, আমি প্রিন্ট দেবো। কয়জন আছেন আপনারা? তো বিরতির পর আমরা পড়া শুরু করতেছি। দেখেন, আহ একটা মামলা এতদিন আমরা মোটামুটি যা পড়ছি, অনুসন্ধান করছি, তদন্ত করছি, এখন চার্জ গঠন করার পরে
ওই মামলাটার বিচার শুরু হয়। এবং আমরা যখন একটা অধ্যায় শুরু করছিলাম যে ফৌজদারি কার্যবিধি 6 ধারায় বলছে যে সুপ্রিম কোর্ট ব্যতীত দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে, একটা হলো আপনার ম্যাজিস্ট্রেট আদালত, এক দায়রা আদালত, আর হলো ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে বিচার পদ্ধতি ম্যাজিস্ট্রেট আদালতের একরকম, দায়রা আদালতের আর একরকম। তো এই ম্যাজিস্ট্রেট আদালত কোন মামলা কিভাবে বিচার করে এই সম্পর্কে আলোচনা করছে 241 থেকে 250। আর দায়রা আদালত একটা মামলার বিচার কিভাবে করে এই সম্পর্কে আলোচনা করছে 265 ক থেকে 265 ঠ। তো আমরা একটু পড়া শুরু করি। দেখেন যে প্রথমে দেখেন ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা আদালতের বিচার পদ্ধতি। দেখেন প্রথমে আমরা পার্থক্যের ধারাগত পার্থক্য দেখেন। ফৌজদারি আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আন্ডারলাইন করেন 241 থেকে 250 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে এবং অধ্যায় হলো 20 অধ্যায় 20। এটা না, এটা হাতে নেন, এই কাগজ, এই যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কেউ বই পড়েন না, আমি যে কাগজটা দিচ্ছি এটা হাতে নেন। ফৌজদারি ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি যদি পরীক্ষায় প্রশ্ন আসে, কত ধারা থেকে কত ধারা বলে? 241 থেকে 250। কততম অধ্যায়? 20তম অধ্যায়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি কত ধারা আলোচনা করছে? 20 অধ্যায়। দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে এই যে আন্ডারলাইন করেন 265 ক থেকে 265 ঠ পর্যন্ত গোল দিবেন অধ্যায় 23 আলোচনা করা হয়েছে। তাহলে দায়রা আদালতের বিচার পদ্ধতি 265 ক থেকে কত? 265 খ। আর অধ্যায় কত? 23। চলে আসি কার্য পদ্ধতিতে। 241 ধারার মতে মামলার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবেন। 241 ধারায় বলছে যে একটা মামলায় বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি মানে কোন কোন ধারা? 241 ক থেকে 250। তাহলে যদি বলে মামলা বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি মানে 241 থেকে 250। অপরদিকে আমরা যদি একটু দায়রা আদালতের ক্ষেত্রে চলে আসি, গোল দিবেন 265 ক ধারা অনুসারে দায়রা আদালতে আন্ডারলাইন করবেন প্রত্যেকটি বিচারে পাবলিক প্রসিকিউটর গোল দিবেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন, বিবিআই। পরীক্ষায় প্রশ্ন আসে যে দায়রা আদালতে প্রতিটি মামলার বিচারে পাবলিক প্রসিকিউটর কোন পক্ষে বিচার কার্যক্রম পরিচালনা করবেন? বলেন, রাষ্ট্রপক্ষ। এবং এই কথাটা বলা হয়েছে কত ধারায়? 265 বা ইংরেজিতে যদি বলি 265A। এবং এটা স্মল লেটারে না, এটা ক্যাপিটাল লেটারে, বড় হাতের এ। ঠিক আছে? আচ্ছা, তারপরে 265 খ শব্দটা গোল দেন। 265 খ ধারা অনুসারে 205 গ ধারার বিধান অনুসারে গোল দিবেন অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে আন্ডারলাইন করেন পিপি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ বর্ণনার মাধ্যমে আন্ডারলাইন করবেন নিজ বক্তব্য শুরু করবেন। 265 কতে বলছে যে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে পিপি। আর 265 হতে বলছে যে আমলি আদালত থেকে কোনো মামলা বিচারের উদ্দেশ্যে যখন বদলি করা হয় তখন দায়রা জজের কাছে আসে 205 গতে, আর চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাই 205 গ। যারা প্র্যাকটিস করেন তারা দেখবেন যে যখন আমলি আদালতের থেকে একটা মামলা বদলি করে, পুলিশ রিপোর্ট গ্রহণ করলে বদলি করে, বা সিআর মামলায় সকল আসামি হাজির হলে বদলি করে, ওই মামলাটা ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করে 205 সিসি, আর দায়রা আদালতে বদলি করে 205 পি বা 205 গ। তো দায়রা আদালতে যখন বদলি করা হলো তখন দায়রা আদালতে সবার আগে বক্তব্য শুরু করবে পিপি। এই কথাটাই বলছে 265 খ বা 265 বি। এই বিটা ক্যাপিটাল লেটারের বি, এই বি এর মধ্যে কোনো ব্র্যাকেট থাকবে না। বুঝছেন? তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে পিপি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতেছে 265 ক, আর সবার আগে বক্তব্য শুরু করতেছে ওপিপি 265 খ। ধন্যবাদ। এরপরে আমরা 3 নম্বরে চলে আসি, অব্যাহতি বা ডিসচার্জ। অব্যাহতি বা ডিসচার্জ আমি একটু সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। একটা মামলায় প্রাথমিক পর্যায়ে কোনো আসামিকে দেওয়া হয় অব্যাহতি, আর যখন সাক্ষ্য গ্রহণ ট্রহণ সবকিছু শোনা শেষ, তারপরে যদি মনে হয় যে সে নিষ্পাপ, কোনো দোষ করে নাই, তারে দেওয়া হয় খালাস। আর প্রাথমিক পর্যায়ে দেওয়া হয় কি? অব্যাহতি। কিভাবে? আমি যদি এর আগে আমরা এক জায়গায় অব্যাহতি পাইছি, ও যে সিআর মামলা যখন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যখন তদন্ত অনুসন্ধানের নির্দেশ দেয়
তদন্ত বা অনুসন্ধান আসার পরে দেখা গেল স্বামী যৌতুক চাইছে বা শ্বশুর শাশুড়ি আসলে চাই নাই, তাহলে শ্বশুর শাশুড়ি ওই মামলার দায় হতে অব্যাহতি দিতে 202(2)(খ), 202(2)(খ। আর জিয়ার মামলার ক্ষেত্রে দেখা গেল যে অমুক অমুক অপরাধ করছে, অমুক 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 অপরাধ করে নাই, তখন ম্যাজিস্ট্রেট যদি ওই রিপোর্ট অ্যাকসেপ্ট করে তাহলে তাদেরকে অব্যাহতিও দেবে 202(2)(খ। অর্থাৎ তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের উপর ভিত্তি করে কাউকে অব্যাহতি দেওয়া হয় 202(2)(খ। এখন আমরা আরো দুইটা অব্যাহতি পাবো চার্জ গঠনের পরে, সরি চার্জ গঠনের আগে। চার্জ গঠনের আগে ডিসচার্জের শুনানি হয়, ডিসচার্জের শুনানিতে বাদী পক্ষের শোনা হয়, মানে যিনি মামলা করেছেন তাকে শোনা হয়, আসামির বক্তব্য শোনা হয়, বাদী পক্ষের যাবতীয় মামলার রেকর্ড পত্র মানে হলো নালিশি মামলা হলে নালিশি মামলার আর মানে যেটা অভিযোগ যেটা, তারপরে তদন্ত প্রতিবেদন, এগুলো বিবেচনা করে। আর জিআর মামলা হইলে এফআইআর, তারপরে 161 আমরা জানি ওই যে সাক্ষীর বিবৃতি, 164 মেডিকেল সার্টিফিকেট, পোস্টমর্টেম রিপোর্ট, সব কিছু বিবেচনায় নেওয়ার পরে যদি ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় বা দায়রা আদালতের কাছে মনে হয় যে এই আসামির কোনো সংশ্লিষ্টতা নাই, তাহলে তারে অব্যাহতি দিতে পারে ম্যাজিস্ট্রেট আদালত 241(ক), আর দায়রা আদালত দিতে পারে 265(গ)। সেম, বুঝছেন? তবে এখানে এই অব্যাহতির মানে এই না যে তারে এই মামলায় আর কোনোদিন জড়ানো যাবে না, এই অব্যাহতি তারা দিতেই পারে। আর এই অব্যাহতি দিলেও এরপর সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে, সেম বিষয়বস্তু নিয়ে তার বিরুদ্ধে আবার মামলা করা যাবে। অব্যাহতি মানে হলো পুরোপুরি মুক্তি না, অব্যাহতি মানে হলো ওই জিনিস থেকে আপনি সাময়িক একটা মুক্তি পাইছেন, অব্যাহতি পাইছেন, বাট ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে আবার মামলা দায়ের করতে পারে। এবং এই অব্যাহতির আবেদনের শুনানি আর চার্জ শুনানি দুইটাই একই দিনে হয়। অব্যাহতির আবেদন শুনানির পরে আদালত যদি মনে করে আসামির অব্যাহতি দিবে তাহলে তো দিল, আর যদি মনে না করে তাহলে পরবর্তীতে হলো চার্জ গঠন করবে, ওই যে কাঠগড়ায় দাঁড়ায় থাকে, তখন বলা হয় আপনাদের বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি দোষী। তাহলে আমরা একটু অব্যাহতিটা পড়ি, দেখেন 241(ক) ধারা অনুসারে চার্জ গঠনের শুনানি শেষে, আন্ডারলাইন করবেন, চার্জ গঠনের শুনানি শেষে যদি আদালত মনে করে যে অভিযোগ ভিত্তিহীন, আন্ডারলাইন করবেন অভিযোগ ভিত্তিহীন, তাহলে চার্জ গঠন না করে অভিযুক্তকে অব্যাহতি দিবে। অব্যাহতির ইংরেজি হচ্ছে ডিসচার্জ। চার্জ গঠনের শুনানি এবং অব্যাহতি আবেদনের শুনানি গোল দিবেন একই দিনে হবে। চার্জ গঠনের যে শুনানি আর অব্যাহতি আবেদনের শুনানি, এই দুই শুনানি কোন দিন হবে? একই দিনে হবে। অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত যা যা বিবেচনা করবে দেখেন, মামলার নথি ও তথ্য দাখিলকৃত যাবতীয় কাগজপত্র, মামলার নথি বিবেচনায় নিবে আর তথ্য যাবতীয় কাগজপত্র। রাষ্ট্রপক্ষ আন্ডারলাইন করবেন বা অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি। রাষ্ট্রপক্ষ মানে তো যিনি মামলা করছেন, আর অভিযুক্ত ব্যক্তি মানে কি? আসামি, তাদের বক্তব্য নিবে। তবে এ লাস্টের লাইন দুইটা ভিভিআই, তবে তবে অভিযুক্ত কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া হবে না। অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র কি বলেন? বিবেচনায় নেওয়া হবে না। আন্ডারলাইন করবেন নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 DLR 103। মানে ওই মুহূর্তে চার শুনানির দিন, মানে ডিসচার্জ পিটিশনের যেদিন শুনানি হচ্ছে, তো ওই দিন আসামি পক্ষের বক্তব্য শুনবে, বাট আসামি পক্ষ যদি নতুন কোনো কাগজ দেয় তাহলে সেটা বিবেচনায় নেওয়া হবে না। আসামি পক্ষ যদি ওই দিন দেখায় যে অপরাধ যেদিন সংঘটিত হয়েছিল সেদিন আমি বাংলাদেশেই ছিলাম না, আমি ছিলাম ভারতে ট্রিটমেন্টরত, আসামির এই নতুন কোনো কাগজ ওই দিন বিবেচনায় নেওয়া হবে না। এই কথাটা বলেছে নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 DLR 103। তারপরে দেখেন সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার রিভিশন। অব্যাহতি দেখ বা না দেখ, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার রিভিশন। এখানে আপনি বলতে পারেন স্যার এতক্ষণ পর কি বললেন, দেখ বা না দেখ মানে কি? অব্যাহতি যদি দিয়ে দেয় তাহলে সংক্ষুব্ধ বাদী পক্ষের প্রতিকার কি? রিভিশন। আর অব্যাহতি যদি না দেয় তাহলে সংক্ষুব্ধকে আসামি পক্ষ, তার প্রতিকার কি? রিভিশন। তাহলে অব্যাহতি দিলেও রিভিশন, না দিলেও রিভিশন। বলেন মানে যদি অব্যাহতি না দেয় তাহলে তো অবশ্যই চার্জ হয়ে যাবে। হ্যাঁ চার্জ হলে চার্জের এগেইনস্টে রিভিশন করবে। হ্যাঁ বলেন নির্মল। স্যার এটা বলতে তো অভিযুক্ত বলতে কোনো দাবিকৃত কাগজপত্র অ্যাকসেপ্ট করা যাবে না। জি তাহলে আমি কি মানে বলি যে আমি তো অফিসে জড়িত নই, তাহলে আমি প্রমাণ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সাফাই সাক্ষী পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এই তো লাস্টে দিই সাফাই সাক্ষী কখন দেয় মনে নাই? রাষ্ট্রপক্ষে সাক্ষ্য গ্রহণ শেষে, তারপরে হলো সাফাই সাক্ষী, বুঝছেন? মানি পক্ষে সাক্ষী সব ফেসে করি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো কোন বলে
ধৈর্য ধারণ করেন, পাবানি। চাপাই সাক্ষী হলো রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, তারপরে চাপাই সাক্ষী হয়। কিন্তু চার্জের সময় নতুন কোনো কাগজ আসামি দেখাইতে পারবে না, আপাতত এইটুকু মনে রেখেন। জি, তো অব্যাহতি হওয়ার জন্য তো আমার অবশ্যই আবেদন করতে হবে। অবশ্যই আপনি যদি অব্যাহতি পাওয়ার আবেদন করেন তাহলেই অব্যাহতি শুনানি হবে, নাইলে অব্যাহতি শুনানি হবে না। জি, এখন চার্জের আগে হয়তো কোনো একটা চার্জ হয়ে যাবে। হ্যাঁ। এখন চার্জ মানে ওই সময় কি আমি রিভিশন করতে পারবো, যেহেতু আমি অব্যাহতি চাই নাই? কোন সময়? চার্জ হবে না। চার্জ গঠন করার পরে, তাই? হ্যাঁ, 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 পারতে পারেন। যদি আপনার মনে হয় যে এই ধারায় চার্জ গঠন করা উচিত হয় নাই, আমি অপরাধ করছি ছোট বাট আমার বিরুদ্ধে চার্জ গঠন করছে বড়, তাহলে তো রিভিশন করাই যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমার এই জায়গায় মূল যে বিষয়, যেটা আমি এত কথা বলার মূল যে কারণ, সেটা হলো যে চার্জের সময় বাদী পক্ষের বক্তব্য শুনবে, আসামি পক্ষের বক্তব্য শুনবে। বাদী পক্ষের মামলার যাবতীয় কাগজপত্র বিবেচনায় নিবে, কিন্তু আসামি যদি ওই দিন নতুন কোনো কাগজপত্র দেয় সেটাই বিবেচনায় নেওয়া হবে না। আর এই অব্যাহতিটা দিচ্ছে চার্জ গঠনের আগে। চার্জ গঠনের আগে ম্যাজিস্ট্রেট আদালত 241 ক, আর দায়রা আদালত দেখেন 265 গ ধারা অনুসারে, 265 গ ধারা অনুসারে দায়রা আদালত অভিযুক্তকে অব্যাহতি প্রদান করে থাকে। কত ধারা? 265 গ। বুঝছেন তো? আচ্ছা, তাহলে অব্যাহতি নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? এবং আপনাদের আমি একটু মনে করাই দিই, আপনাদের সবাই মনে আছে যে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দেয় হলো নারাজি, মনে আছে? এবং আসামি কখনো নারাজি দিতে পারে না। তাহলে যদি চার্জশিট দিয়ে দেয়, আসামির প্রতিকার হলো ডিসচার্জের আবেদন করা চার্জ গঠনের আগে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন চার্জ গঠন, ফ্রেমিং চার্জ। চার্জ গঠন যদি তারা ডিসচার্জ না করে তাহলে তারা কি গঠন করবে? চার্জ গঠন করবে। তো পূর্বোক্ত ধারায় অভিযুক্তকে অব্যাহতি না দিলে গোল দিবেন 242 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করবে। যদি আগের ধারায় অব্যাহতি না দেয় তাহলে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করবে কত ধারায়? 242 ধারায়। এবং আন্ডারলাইন করবেন, তাকে জিজ্ঞাসা করবেন যে সে অপরাধ স্বীকার করে কি করে না। তারা জিজ্ঞাসা করবে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, চার্জ গঠন করার পরে কিন্তু, আগে না। ওই যে যখন কাঠগড়ায় যারা কোর্টে দেখেন যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ, চার্জ গঠন করে তারা জিজ্ঞাসা করতেছে যে আপনি কি দোষী নাকি নির্দোষ। তো এবং এটা অবশ্যই তারা জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করাটাই বাধ্যতামূলক। তাহলে সেম কাজটা দায়রা আদালত বলতেন 265 গ ধারায় দায়রা আদালত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করে থাকে। তাহলে ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করে 242, দায়রা আদালত চার্জ গঠন করে কততে? 265 গ। যদি ইংরেজিতে বলি তাহলে 265 ডি, 265 ডি। বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড, কনভিকশন অফ প্লি অফ গিলটি। কনভিকশন অফ প্লি অফ গিলটি, অফ শব্দটা কেটে এখানে 1 লেখেন। কনভিকশন 1 প্লি অফ গিলটি, অফ কাটেন 1, কনভিকশন 1 প্লি অফ গিলটি, অফ কাটছেন, কনভিকশন 1 প্লি অফ গিলটি। দেখেন একটা জিনিস, একটা আমরা এর আগে কি হয়েছে নির্মলের, বলেন বলেন। কনভেনশন কো, কনভেকশন। কনভিকশন, কনভিকশন মানে হলো সাজা, দণ্ড। ইনজেকশন করা যাবে না, ইনজাংশন। স্যালেন্ডার করা যাবে না, সারেন্ডার। ঠিক আছে? দেখেন কনভিকশন অন প্লি অফ গিলটি। প্লি অফ গিলটি শব্দটার অর্থ কি ভাই? আপনারা এর আগে ফৌজদারি কার্যবিধি একটু কিছুদিন আগে, নূর আলম কি হয়েছে আপনার? আঠা মারার সময় আসে না, আঠা একটু পরে মেরে নেন, কথা শুনেন। এর আগে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় আমরা দোষ স্বীকার করছি। দোষ স্বীকার, দোষ স্বীকার হলো যখন কোনো ব্যক্তি মামলার তদন্ত চলাকালীন সময় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ নিজে ম্যাজিস্ট্রেটের কাছে যে স্বীকার করছে যে আমি অমুককে হত্যা করছি, তখন ম্যাজিস্ট্রেট 164 রেকর্ড করে মামলাটা যে আদালতে আছে সেই আদালতে ওই 164 রিপোর্ট পাঠাই দিছে যে অমুক দোষ স্বীকার করছে, এই যে তার প্রতিবেদন, মামলার নথির সাথে সেটা যুক্ত থাকলো। ওটাও দোষ স্বীকার, ওটা বলে কনফেশন। আর এই দোষ স্বীকার করতেছে চার্জ গঠনের সময়, যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। সে যদি বলে আমি নির্দোষ, তাহলে তো তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেল। আর যদি বলে দোষী, মানে সে দোষ স্বীকার করছে, তাহলে আদালত তারে সাজা দিতে পারে।
ওই দোষ স্বীকারের ভিত্তিতে, এটার বলে প্লি অফ গিলটি। বাংলায় দুইটাই দোষ স্বীকার, বাট একটা হলো কনফেশন আর একটা হলো প্লি অফ গিলটি বা গিলটি প্লিট। তো চার্জ গঠনের সময় যে দোষ স্বীকার করে এটার বলে গিলটি প্লিট বা প্লি অফ গিলটি। তো এই প্লি অফ গিলটির সময় যদি কেউ দোষ স্বীকার করে, ওই দোষ স্বীকারের ভিত্তিতে আদালত তারে সাজা দিতে পারে, ওয়েদার ম্যাজিস্ট্রেট অর দায়রা আদালত সাজা দিতে পারে, তবে সাজা দিতে বাধ্য না। সাজা দিতে পারে তবে সাজা দিতে কি বাধ্য না। এবং সাজা দেওয়ার আগে তারা জিজ্ঞাসা করবে যে তুমি কারণ দর্শাও, তুমি তো দোষ স্বীকার করছো, বাট তুমি কারণ দর্শাও কেন তোমাকে সাজা দেওয়া হবে না। যদি তুমি কারণ দর্শাতে না পারো তাহলে তোমার এই মুহূর্তে সাজা দেওয়া হবে। এখন যদি বলি তাহলে কনফেশন 164 আর এই গিলটি প্লিটের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, ওইটা করে তদন্ত পর্যায়ে, 164 করে তদন্ত পর্যায়ে, আর এটা করে মামলা চার্জ গঠনের সময়। 164 এর সাথে সাথে সাজা দিতে পারে না, 164 এর ভিত্তিতে কোনো সাজা দেওয়ার সাথে সাথে সাজা দেওয়ার বিধান নাই, বাট এই গিলটি প্লিটের উপর ভিত্তি করে কিন্তু সাজা দিতে পারে। এবং এটা আদালতের জন্য কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। একটু পড়ি দেখেন। চার্জ গঠনের পর অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে, চার্জ গঠনের পর এই শব্দটা বলতেন, চার্জ গঠনের পরে মানে চার্জ গঠন অলরেডি কি বলেন গঠন করা হয়ে গেছে। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে 243 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে আন্ডারলাইন করবেন কারণ দর্শানোর সুযোগ দিয়ে দণ্ডিত করতে পারে। অর্থাৎ 243 ধারায় দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দেওয়া বিবেচনা হলো। অপরদিকে সেম কাজটা দায়রা আদালত করে কত, দেখেন 265 ধারায় দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিতে পারে। যে কাজটা ম্যাজিস্ট্রেট আদালত করতেছে 243-এ, সেই কাজটা দায়রা আদালত করতেছে 265 কততে? তাহলে আমরা যা যা পড়ছি এটা একটু আবার একটু শুরু থেকে তুলনা করি। দেখেন, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 থেকে 250, দায়রা আদালতের 265 থেকে 265 ঠ, 265 ক থেকে 265 ঠ। ম্যাজিস্ট্রেট আদালত 20 অধ্যায়, দায়রা আদালত 23 অধ্যায়। আচ্ছা, 241 ধারায় বলছে বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত 241 ক থেকে 250 অনুসরণ করবে। অপরদিকে রাষ্ট্রপক্ষে প্রতিটি মামলা পিপি কর্তৃক পরিচালিত হবে 265 ক। দায়রা আদালতে সবার আগে বক্তব্য শুরু করবে পিপি 265 খ। ওকে, এখন 241 ক ধারায় ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দিয়ে থাকে, দায়রা আদালত দেয় 265 ক। 242 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করে, সেম কাজটা দায়রা আদালত করে 265 গ। যদি অভিযুক্ত দোষ স্বীকার করে চার্জ গঠনের পরে, তখন তার সাথে সাথে দণ্ড দিতে পারে গিলটি প্লিট করলে 243 ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে, দায়রা আদালতের ক্ষেত্রে 265 কত বলেন। তো আজকে আপনাদের এই পর্যন্তই, আমরা এই পর্যন্তই পড়লাম। আগামী ক্লাস বুধবার বিকাল 5টা 30 চলে আসবেন ইনশাল্লাহ যথারীতি, এবং এই পেজটা লাগাই নিয়ে আসবেন। এটা ভিভিআই, এখান থেকে প্রিলিতে গুরুত্বপূর্ণ, লিখিততে গুরুত্বপূর্ণ, সর্বোপরি প্র্যাকটিস করতে গেলে এই সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। 5টা 30 সময় তো আগে থেকেই বলা না, পরীক্ষা বুধবারে নাই, বাট বুধবারে আসবেন সবাই, গুরুত্বপূর্ণ ক্লাস। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।